বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব সেটা হলো ই রিটার্ন লেজারে কি তথ্য থাকে বা ই রিটার্ন লেজারে কোন কোন তথ্য ইনকর্পোরেট করতে হবে তার A to Z শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ ট্যাক্স পেমেন্ট সেখানে ইনকর্পোরেট করা যাবে কিনা, কত ধরনের বা কোন ধরনের উৎসে কর সমন্বয় করা যাবে, অগ্রিম কর সমন্বয় করা যাবে কিনা, অথবা বিগত বছরগুলোতে যে অতিরিক্ত ট্যাক্স পরিশোধ করেছেন বা রিফান্ডেবল ছিল সেটা সমন্বয় করা যাবে কিনা, গাড়ির ট্যাক্স সমন্বয় করা যাবে কিনা, সঞ্চয়পত্র উৎসে কর সমন্বয় করা যাবে কিনা, ব্যাংক ইন্টারেস্ট সমন্বয় করা যাবে কিনা, এরকম প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করার চেষ্টা করব। তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি জেনে যাবেন ই রিটার্ন লেজারে কত ধরনের ট্যাক্স সমন্বয় করা যায় এবং কত ধরনের তথ্য ইনকর্পোরেট করতে হবে এবং সেটা কিভাবে কোথায় থেকে ইনকর্পোরেট করবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন, সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন ই রিটার্ন লেজারে বা taxnbr.gov.bd অর্থাৎ ই রিটার্নে আমরা লগ ইন করেছি টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে অবস্থান করছি। সেখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে দেখব হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024 হতে 2025 অর্থাৎ 2024-25 যে অ্যাসেসমেন্ট ইয়ার সেটাতে আমাদের উৎসে কর সমন্বয় করবো কিনা বা পেইড আছে কিনা সেটা আপডেট করবো কিনা। আমরা বলছি ইয়েস। ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস? ইয়েস বললেই সাথে সাথে আমাদেরকে ই রিটার্ন লেজারে নিয়ে চলে যাবে। ই রিটার্ন লেজারে নিয়ে গেলে আমরা দেখব কত ধরনের উৎসে কর বা অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস বা ট্যাক্স পেমেন্ট সমন্বয় করা যাবে, সেই বিষয়গুলোই আমরা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আমরা যদিও ই রিটার্ন লেজারে আসছি, কিন্তু সার্ভারের নেটের সমস্যার কারণে সম্ভবত পুরো ইয়াটা দেখাচ্ছে না। এই তো আমরা দেখতে পাচ্ছেন এটা হলো ই রিটার্ন লেজার। এখন ই রিটার্ন লেজারের হাতের আমার বাম সাইডে দেখেন তিনটা ইয়া রয়েছে। সেইখানে আমরা যদি ক্লিক করি সেখান থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। সেটা কি কি দেখেন, এখানে বলছে ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম EIT, ট্যাক্স পেইড উইথ রিটার্ন, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, তারপরে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখন এর মধ্যে কি কি তথ্য থাকে, সেখানে থাকে ক্লেম সোর্স ট্যাক্স। তাহলে আমি প্রথমে চলে যাব ক্লেম সোর্স ট্যাক্স। এখন এই ক্লেম সোর্স ট্যাক্সের মধ্যে কি কি ক্লেম করতে পারবেন দেখেন বলা আছে। ক্লেম সোর্স ট্যাক্সের মধ্যে যাদের স্যালারি I+++ থেকে হয় অর্থাৎ সরকারি চাকরিজীবী তাদের জন্য I+++, স্যালারি অ্যান্ড আদার্স অর্থাৎ I+এর বাইরে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসরকারি কর্মকর্তা কর্মচারী সকল স্যালারিড পার্সনের জন্য এটা হবে স্যালারি অ্যান্ড আদার্স। আচ্ছা, ব্যাংক ফিনান্সিয়াল ইন্টারেস্ট প্রফিট অর্থাৎ ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের যে ইন্টারেস্টের এগেনস্টে টিডিএস আছে সেটা এখানে দেখাবেন। এরপর আসি সঞ্চয়পত্র। তাহলে কি এরপরে সঞ্চয়পত্র, যত ধরনের সঞ্চয়পত্র উৎসে কর কতন আছে সেখান থেকে সমন্বয় করবেন। এরপরে আছে আদার্স, বিভিন্ন হেড ওয়াইজ অর্থাৎ সেকশন ওয়াইজ যে উৎসে কর্তন থাকবে সেটা এখানে সমন্বয় করবেন। এরপরে চলে যায় ক্লেম EITর মধ্যে কি আছে, EITর মধ্যে অ্যাডভান্স ট্যাক্স এবং অ্যাডভান্স ট্যাক্স ফর সেকশন 154, তারপরে ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন। এরপর আসি আপনার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড অর্থাৎ পূর্ববর্তী বছরের যে অতিরিক্ত পরিশোধ করেছিলেন সেই ট্যাক্সটা কিভাবে সমন্বয় করবেন সেটাও এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা একটা একটা করে যদি দেখি, প্রথমে আমরা চলে যাব ক্লেম সোর্স ট্যাক্সে, স্যালারি অ্যান্ড I+++। এখন আপনি যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন, আপনার স্যালারির এগেনস্টে যে ট্যাক্স কেটেছে সেখানে শুধু ক্লেম অ্যামাউন্ট লিখে সার্চ দিলেই চলে আসবে, তারপরে সেভ দিবেন, দ্যাটস এনাফ। আর কিচ্ছু করণীয় নেই, শুধু আপনার টিডিএস অ্যামাউন্ট কত কেটেছে। ওকে, এরপরে চলে যাই স্যালারি আদার্স অর্থাৎ এই I+এর বাইরে যত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারী আছেন সকলের সোর্স ট্যাক্স স্যালারির এগেনস্টে সেটা এখান থেকে সমন্বয় করবেন। আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানের
অথরিটি আপনার ট্যাক্সের টাকাটা কেটে জমা দিবে। তার মানে ডিডাক্টিং অথরিটিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। যদি আপনি হন বাংলাদেশ ব্যাংক, আপনি হয়ে থাকেন বিভিন্ন অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা XYZ লিমিটেড কোম্পানিতে জব করেন, তারাই কাটবে। এরপরে চালানের মাধ্যমে পেমেন্ট করলে সেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে, রেফারেন্স ডেট থাকবে। চালান নাম্বার দিবেন, চালান ডেট দিবেন, চালান অ্যামাউন্ট কত, ওই চালানের মধ্যে আপনার পেমেন্ট কত। মানে একটা চালানে অনেক বড় বড় অ্যামাউন্ট দেওয়া হয়, যেমন 5 কোটি, 2 কোটি, 1 কোটি, 50 লাখ, 50,000। এর মধ্যে আপনার খুব নেগলিজিবল অ্যামাউন্ট 1,000 বা 2,000, সেটা হলো ক্লেম অ্যামাউন্ট। কোন ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া হয়েছে এবং কোন ব্রাঞ্চের মাধ্যমে, দ্যাটস ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ব্যাংক ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউটের যে ইন্টারেস্ট সেইটা। এখন এখানে আপনাকে আর আলাদাভাবে ইনপুট দিতে হবে না। খুব চমৎকার করেছে এনবিআরকে অসংখ্য ধন্যবাদ, জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানাই এই জন্য যে ই রিটার্নের মতো চমৎকার একটা সার্ভার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ দেখেন, আগে যেটা করতে হতো, আপনার এখানে ব্যাংকের নাম লিখতে হতো, ব্রাঞ্চের নাম লিখতে হতো, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হতো, ইন্টারেস্ট অ্যাকাউন্ট বলতে হতো এবং টিডিএস। তো এই ইনফরমেশান তো আপনি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে পোস্টিং দিয়েছেন যে আপনার এফডিআর, ডিপিএস এবং সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে যে ইন্টারেস্ট কত করা আছে, কত ইন্টারেস্ট, কত ট্যাক্স পেমেন্ট করেছেন, ব্যাংকের নাম, তারপরে আপনার ব্রাঞ্চের নাম বা আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওখান থেকে ইনপুট দিয়েছেন। এখান থেকে শুধু দিবেন সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম, তার মানে ওইখান থেকে অটো এখানে চলে আসবে। জাস্ট সেভ দিবেন এবং ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন, ওই ব্যাংকের অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে, তাহলে অটো চলে আসবে। ওকে। আর যদি কেউ লিখতে চান তবে লিখবেন, তবে একটা জায়গায় পোস্টিং দিলেই সব জায়গায় ওকে, শুধুমাত্র সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম দিয়ে দেবেন। ওকে। এরপরে চলে যাই সঞ্চয়পত্রে। আগে যেটা হতো, এইখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই চলে আসতো, এখনও আসে। কেউ যদি মনে করেন আপনি সঞ্চয়পত্রের নাম্বার দিয়ে সার্চ দিবেন, চলে আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো এই তথ্য অলরেডি কোথায় ইনপুট দিয়েছেন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে যে সঞ্চয়পত্র হেড হয়েছে, আদার দেন পেনশনার এবং পেনশনার, যে সঞ্চয়পত্র হোক না কেন, এখানে সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম দিলে অটো চলে আসবে, অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেও চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম দিয়ে সার্চ দিয়ে সেভ দিবেন। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আদার্সে কি থাকে, আদার্সে বিভিন্ন হেডের সেকশন ওয়াইজ যে টিডিএস থাকে সেই টিডিএসটা। তবে এখানে এখনও কিছু লিমিটেশন আছে, যেমন আপনার যারা কমার্শিয়াল ইম্পোর্টার অথবা এক্সপোর্ট বিজনেসের সাথে সম্পৃক্ত অথবা ট্রেড লাইসেন্স করেছেন, এরকম অনেক বিষয়গুলো আছে যাদের উৎসে কর্তন থাকে, বাট চালান নাম্বার থাকে না। চালান, কারণ ওই সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কবে টাকাটা জমা দিচ্ছে, অথবা বিল অফ এন্ট্রি এগেনস্টে যে আপনি টাকাটা জমা দিচ্ছেন, কবে জমা দিচ্ছেন, কোন চালানে জমা দিচ্ছেন, কত তারিখে, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ, এত তথ্য কিন্তু পাওয়া যায় না। না পাওয়ার কারণে এই তথ্যগুলো ইনকর্পোরেট করা এখানে অনেকটাই কঠিন হয়ে গেছে। যেমন এখানে সেকশন ওয়াইজ রয়েছে, দেখেন, এজ এ অ্যাকুইজিশন অফ প্রপার্টি, অ্যাক্টর, প্রডিউসার, অ্যাডভার্টাইজিং বিল, বাংলাদেশ ব্যাংক বিল, ব্রিক ম্যানুফ্যাকচারিং, সিএনএফ এজেন্ট, সেলুলার, সিগারেট ম্যানুফ্যাকচার AIT, ডিসকাউন্ট, কমিশন, কনভেনশন হল রেন্ট, কন্ট্রাক্টর পেমেন্ট, ডিভিডেন্ড, এক্সপোর্ট ক্যাশ সাবসিডি, এক্সপোর্ট ফ্রম সার্টেন আইটেম, এরকম প্রত্যেকটা হেডেই কিন্তু আলাদা আলাদা। এই যে এখানে যেমন প্রত্যেকটা হেডে দেখেন, এমপি রেমুনারেশন, নন রেসিডেন্ট, প্রপার্টি লিজ, পাবলিক অকশান, এরকম অনেক হেডই তো আছে, তাই না? তারপর সার্ভিস টু ফরেন পারসন, সার্ভিস পেমেন্ট, এই যে ট্রেড লাইসেন্স। এখন ট্রেড লাইসেন্স যদি সিলেক্ট করেন, তো ট্রেড লাইসেন্স সিলেক্ট করলেন, ঠিক আছে, এখন চালান নাম্বার পাবেন কোথায়? ট্রেড লাইসেন্সের টাকা যে সিটি কর্পোরেশন জমা দিচ্ছে, কবে জমা দিচ্ছে, কোন ব্যাংকে জমা দিচ্ছে, কোন ব্রাঞ্চের মাধ্যমে জমা দিচ্ছে, চালান নাম্বার কত, সেই চালানে কত টাকা জমা দিচ্ছে, আপনার কত সেটা বের করলেন যে 3,000 টাকা। বাট এত তথ্য না পাওয়ার কারণে এইটা এখনও 100% কমপ্লিট হয়নি। এরপরে চলে যাই আদার শেষ। এরপর আমরা চলে যাব ক্লেম AIT। ক্লেম AITর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা কারেন্টটা এবং অ্যাডভান্স। তাহলে আমরা যদি কারেন্টটা করতে চাই, তাহলে মনে রাখবেন, যাদের গাড়ি রয়েছে, যারা 25,000 বা 50,000 টাকা ট্যাক্স দিয়েছেন, তাদের ওই স্লিপের মধ্যে একটা ট্রানজ্যাকশান কি আছে, সেই ট্রানজ্যাকশান কি দিয়ে সার্চ দিলেই অটোমেটিক চলে আসবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বা সেভ দিবেন, আর কিছু নেই।
এরপরে আমরা চলে যাই 154 আন্ডারে। 154 আন্ডারে যে অ্যাডভান্স ট্যাক্স আছে সেটা যদি আপনার থাকে তাহলে সেটা কীভাবে সমন্বয় করবেন? দেখেন এখানে কি বলা আছে, যদি চালান নাম্বার দিই যে আপনি অ্যাডভান্স ট্যাক্স যেটা দিচ্ছেন 154 চালান নাম্বার দিলাম। এরপরে দেখেন বলছে এটা জাস্ট লাইক কেমন, আপনাকে যদি বলি যে 173তে কি বলা আছে যে রিটার্ন জমা দেওয়ার সময় আপনি ট্রেজারি চালানের টাকাটা জমা দিয়ে ওই চালানের কপি অ্যাটাচ করবেন। এটাও জাস্ট লাইক সেম, কারণ ওই টাকাটা তো ট্রেজারি চালানের মাধ্যমে, তাই বলছে দেখেন চালান একটা টাইপ, চালান নাম্বার, চালান ডেট, অ্যামাউন্ট কত, চালানের টাকাটা কিসে, ক্যাশে, চেকে না ট্রান্সফার না ই পেমেন্টে জমা দিয়েছেন, কোন জোন, ট্যাক্সের সার্কেল, কোন ব্যাংক ব্রাঞ্চ, একই রকম। ওকে, আচ্ছা তাহলে এটাও শেষ। এরপর আসি ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন 173তে একইভাবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে চালান সিলেক্ট করলাম, হিসেবে একই জিনিস, ওইটাও যায় এটাও তাই, আমি নতুনভাবে আর কোনো কিছু বললাম না। ওকে, এরপরে চলে যাই আপনার অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, অর্থাৎ গত বছর যখন রিটার্ন জমা দিয়েছেন তখন এক্সেস ট্যাক্স পরিশোধ করা ছিল, সেটা এখন সমন্বয় করবেন। যদি সমন্বয় করতে চান এই জন্য অ্যাসেসমেন্ট ইয়ার বলা আছে, শুধু 23-24 অ্যাডভান্স ট্যাক্স যেটা দিয়েছেন সেই রিটার্ন জমা দিয়েছেন, রিটার্ন রেজিস্টার নাম্বার বা রেফারেন্স নাম্বার আছে, তার রিটার্নটা কবে জমা দিয়েছিলেন, ট্যাক্স রিটার্ন ফাইলিং জোন, সার্কেল, রিফান্ড অ্যামাউন্ট কত আর আপনি ক্লেম করতেন। ধরেন আপনার রিফান্ড ক্লেম করছেন 5 লাখ, মানে রিফান্ড ডাকেছেন 5 লাখ, বাট আপনি এই বছরে ক্লেম করবেন মাত্র 1 লাখ, তাহলে ক্লেম অ্যামাউন্ট 1 লাখ। যদি এমন হয়ে থাকে রিফান্ড পুরোটাই ক্লেম করবেন, তার মানে ধরেন রিফান্ড মানে অগ্রিম বেশি দিয়েছেন 10,000, এই 10,000 টাকা পুরোটাই সমন্বয় করবেন, তাহলে 10,000 টাকা রিফান্ড এবং ক্লেম অ্যামাউন্ট সেম হতে পারে। কিন্তু এমন হওয়ার সুযোগ নেই, রিফান্ডে সে ক্লেম অ্যামাউন্ট বেশি হতে পারে না, রিফান্ড সবসময় বেশি হবে, ক্লেমটা কম হবে, এরপরে সেভ দেবেন। এইভাবে সম্মানিত সুধী, এইভাবে আপনারা কি করবেন, ই রিটার্ন লেজারের টিডিএস, অ্যাডভান্স ট্যাক্স, ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন এবং এক্সেস ট্যাক্স পেমেন্ট যেটা রিফান্ডেবল অ্যামাউন্ট ছিল সেটা আপনি ক্লেম করতে পারবেন। সম্মানিত সুধী, আশা করছি উপকৃত হয়েছেন এবং জানতে পারলেন ই রিটার্ন লেজারে কত ধরনের তথ্য থাকে, কত ধরনের তথ্য ইনকর্পোরেট করতে হয়, কীভাবে ইনকর্পোরেট করতে হবে, কোন সেকশন ওয়াইজ কীভাবে পূরণ করবেন, তার A to Z সরকারি অথবা বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে আপনি সমন্বয় করবেন তার A to Z আমরা দেখিয়ে দিলাম। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে আসে তাহলে এতটুকু বলবো, স্যাক্রিফাইস স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাক সম্মানিত সুধী, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।